আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 22 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিশা স্বার্থর বাসায় এসেছে মাত্র। বাড়িতে এসে দেখলো মার্কেটের সেই মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। নিশাকে দেখে স্বার্থর মা ব্যস্ত হলেন। নিশাকে পরিচয় করিয়ে দিলেন মেয়েটার সাথে। স্বার্থর মামাতো বোন আলিশা। নিশা মুচকি হেসে পরিচিত হলো। স্বার্থর মা সেখান থেকে সরতে আলিশা বলল, তুমি অন্য ভাইয়ের বোন তাই না? নিশা বলল, জি। আলিশা বলল, ওহ, এখানে স্বার্থর সাথে দেখা করতে এসেছো বুঝি? শরীরটা জ্বলে যাচ্ছে বারবার এই মেয়ের মুখে স্বার্থর নাম শুনে। সে রাগ সংযত করে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, হ্যাঁ, তার সাথেই দেখা করতে এসেছি। আলিশা বলল, আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি, তুমি বসো। নিশা বলল, সমস্যা নেই, আমি নিজেই গিয়ে দেখা করে আসতে পারবো। নিশা উঠে দাঁড়ালো। আলিশা চড়া চোখে নিশাকে দেখলো। তারও বোধহয় সহ্য হচ্ছে না নিশাকে। নিশা হনহন করে উপরে উঠে এলো। শরীরটা জ্বলে পুরো সারখার হয়ে যাচ্ছে। এই মেয়ের স্বার্থ একই বাড়িতে থাকছে ভাবলেও ভীষণ রাগ হচ্ছে। নিশা দরজায় জুড়ে জুড়ে বাড়ি দিল। মনে হচ্ছে সব রাগ দরজায় ঢালছে। স্বার্থ এসে দরজা খুলে দিতে নিশা হুড়মুড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। স্বার্থর বুকে জুড়ে জুড়ে কয়েকবার ঘুষি মেরে চিৎকার করে বলল, তুই একটা বেঈমান, খারাপ, ফাজিল লোক। স্বার্থ হতভম্ব হয়ে নিশার দুহাত শক্ত করে ধরে আঁকড়ে নিল। নিশা রেগে ফায়ার হয়ে আছে। চোখ গরম করে স্বার্থর দিকে তাকাতেই স্বার্থ ধমক দিয়ে বলে উঠল, হোয়াট ননসেন্স। নিশা ধাক্কা দিয়ে স্বার্থকে সরিয়ে দিল। তারপর বলল, তুমি আসলে একটা বেঈমান। নাটক করার আগে একবারও ভাবলে না কিছু? স্বার্থ বলল, কি করেছি আমি? নিশা বলল, কি করনি তুমি সেটা বলো। স্বার্থ ঠান্ডা হলো। ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসেছিস কেন? নিশা বলল, এই বাড়িতে আসার জন্য কারণ লাগবে আমার? আমাকে তুমি জিজ্ঞাসা করছো কেন এসেছি? স্বার্থ বলল, হ্যাঁ করছি। এই বাড়িতে কি কাজ তোর? নিশা ছলছল চোখে স্বার্থকে দেখলো। শুকনো ঢুক গিলে কাপা কণ্ঠে বলল, আমাকে তুমি কারণ দেখাচ্ছ আজ? স্বার্থ ভাই, রূপের এত পাওয়ার আগে জানা ছিল না? আজ রূপবতীর অভাব হচ্ছে না আশেপাশে, তাই না? নিশা পেছন দিকে না দেখেই পা রাখলো। ঘরে প্রবেশ করলো আলিশা। নিশাকে কাঁদতে দেখে ভ্রুকুটি করে স্বার্থর রাগান্বিত বদনখানা পর্যবেক্ষণ করলো সে কাটা গায়ে লবণ দেওয়ার জন্য স্বার্থর নিকট এগিয়ে গেল। স্বার্থর হাত ধরে বলল, তুমি চিৎকার কেন করছো স্বার্থ? স্বার্থ নিশার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিজের প্রতি আজ অবিশ্বাস দেখছে ওই চোখ জোড়ায়। নিশা স্বার্থর হাতের দিকে তাকিয়ে চোখের পানি রেখেও হেসে ফেললো। স্বার্থর দিকে তাকিয়ে ছোট করে বলল, সত্যি আজ আমি ভীষণ অবাক। নিশা বেরিয়ে গেল ঘর থেকে। স্বার্থ ঝাড়া মেরে আলিশার হাত সরিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, হাত ধরছো কেন তুমি? আলিশা বলল, তুমি চিৎকার করছো কেন? নিশা বলল, সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি। স্বার্থ বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির বাইরে যেতে যেতে নিশা চলে গেছে। স্বার্থ নাক মুখ কুচকে ফেললো। এত জেদ এই মেয়ের, বলার বাইরে। বেশি কথা শুনিয়ে ফেললো নাকি? বাচ্চা মেয়ে আবার দেখা গেল আকাম করে বসবে। স্বার্থ শেরকে কল করে চৌধুরী বাড়িতে যেতে বলল। শের যেতে পারবে না বলে জানিয়েছে। স্বার্থ নিজেই বের হলো। চৌধুরী বাড়ি গিয়ে দেখলো নিশা আর নেই। আজ সে বাড়ি ফিরবে না। পরে জানতে পারে কায়নাতের ফুফুর বাসায় গেছে ওরা। স্বার্থ প্রেমকে কল করলো। প্রেম চৌধুরী বাড়ি চলে এসেছে। স্বার্থ দেখলো প্রেমের বাইক এদিকেই এগিয়ে আসছে। সে কল কেটে দিল। প্রেম বাইক থেকে নেমে স্বার্থর কাছে এগিয়ে এলো। ফোন চেক করে বলল, কিয়া হুয়া? স্বার্থ বলল, আমার বাল হুয়া। প্রেম নাক মুখ কুচকে ফেললো। স্বার্থ বলল, তোর বালের বোন কি আসলেই মানুষ? প্রেম বলল, আমার বোন তোমার বাল ছিঁড়তে গিয়েছিল নাকি? স্বার্থ বলল, মাথা গরম, ফাউলামি করবি না। প্রেম বলল, প্রেগনেন্সির সময় এমন একটু একটু হয়, ব্যাপার না। স্বার্থ দাঁতে দাঁত চাপলো। তারপর বলল, তোর ভাবির ফুফুমার বাসা কই? প্রেম বলল, ভাবির ফুফুর বাসা দিয়ে তোমার কাজ কি? স্বার্থ বলল, প্রেম আমাকে রাগাস না, বেশি বাড়াবাড়ি করলে তোর ধুমটানা বাজিয়ে ফেলবো। সোহানা বেগম রান্নার কাজে ব্যস্ত। মুনিয়া মায়ের সাথে টুকটাক কাজে হাত লাগাচ্ছে। নিশা বাড়ি ফিরে চুপ করে বিছানা থেকে এক কোনায় বসেছে। না কারোর সাথে কথা বলছে আর না স্বাভাবিক আচরণ করছে। কায়নাত গালে হাত দিয়ে নিশাকে পরখ করছে কপাল কুচকে। হলো কি এই মেয়ের? রেগে মেগে বাড়ি থেকে বের হলো আর একদম শান্ত হয়ে ফিরল। কায়নাত ঘাটলো না বেশি। বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো সে। বিশাল বড় ফ্ল্যাট ফুপুদের, 5টা বেডরুম এই ফ্ল্যাটে। কায়নাত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দেখলো ফুপুমা চুলায় তরকারি নাড়ছে আর মুনিয়া নিচে বসে সালাদ বানাচ্ছে। হঠাৎ করে কলিং বেল বাজায়। সুহানা বেগম রান্নাঘরের দরজার দিকে তাকালেন। কায়নাতকে দেখে ব্যস্ত হয়ে বললেন, দেখতো কে এলো? কায়নাত ফ্ল্যাটের মেন দরজা খুলে দিতে সামনে স্বার্থ আর প্রেমকে দেখে ভীষণ অবাক হলো। স্বার্থ মুচকি এসে বলল, আসসালামু আলাইকুম শালার বউ। কায়নাত হতভম্ব হয়ে সালামের উত্তর নিয়ে বলল, এটা কেমন ডাক? স্বার্থ কপাল কুচকে বলল, সব কথা বাইরে দাঁড়িয়েই বলবো, ভেতরে যেতে দিবে না? কায়নাত তাড়াতাড়ি সরে দাঁড়ালো। স্বার্থ প্রেমকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। কায়নাত দরজা লাগিয়ে দিয়ে ওদের নিকট এগিয়ে এলো। রান্নাঘর থেকে সুহানা বেগম বললেন, কে এলো রে কায়নাত? কায়নাত ইতস্তত বোধ করে বলল, আমার দেবররা এসেছে ফুপুমা। সুহানা বেগম চুলার জাল কমিয়ে তাড়াহুড়ো করে বের হলেন রান্নাঘর থেকে। স্বার্থ ও প্রেম দুজনেই সালাম দিল। সুহানা বেগম অচেনা দুই ছেলেকে দেখে জোরপূর্বক হাসলেন। কায়নাত প্রেমকে দেখিয়ে বলল, উনি আমার বড় দেবর। তারপর স্বার্থকে দেখিয়ে বলল, উনি হচ্ছেন ওনার ভাইয়ের বন্ধু স্বার্থ ভাইয়া। সুহানা বেগম মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা তোমরা? প্রেম বলল, জি আন্টি। সুহানা বেগম বলল, তোমরা বসো, আমি তোমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করছি। তিনি চলে গেলেন। স্বার্থ কায়নাতকে দেখে বলল, ভাবি। কায়নাত স্বার্থর দিকে তাকালো। তারপর বলল, আমাকে নাম ধরে ডাকবেন। আপনাদের মতো বুড়ো লোকদের মুখে ভাবি ডাক শুনলে আমার নিজেকে বুড়ি মনে হয়। স্বার্থর মুখখানা ভূতা হয়ে গেল। প্রেম ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলো। ঠিক জায়গায় উচিত কথা বলেছে কায়নাত। প্রেম স্বার্থর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মেকি হেসে বলল, মুরব্বী মানুষ বলে কথা, নাম ধরে ডেকো কেমন? স্বার্থ কটমট করে প্রেমের দিকে তাকালো। তারপর কায়নাতের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, শালার বউ ঠিকই আছে। যাই হোক, তোমার কালনাগিনী ননদ কই? কায়নাত ভ্রু কুচকে বলল, কালনাগিনী আবার কি? আমার ননদ অনেক ভালো।
স্বার্থ বলল ভালো না ছাই। কায়নাত সরু চোখে স্বার্থকে দেখলো। প্রেম দাঁত কিরমির করে স্বার্থকে বলল, আমার বোনের নামে আরেকটা ফাউল কথা বললে তোমার খবর আছে। স্বার্থ বলল, কি করবি তুই, হ্যাডাম দেখাচ্ছিস কার সাথে? কায়নাত নাক মুখ কুচকে ফেললো দুজনের ঝগড়া দেখে। যেখানে সেখানে ঝগড়া করা এদের কাজ। সোহানা বেগম ঠান্ডা জুস এনে দিলেন ওদের। কায়নাত সুরঞ্জনার ঘরে গিয়ে বলল প্রেম আর স্বার্থ এসেছে। নিশা শুনেছে তবুও ঘরের বাইরে আসেনি। নিধি ঘর থেকে বেরিয়ে দেখলো প্রেম স্বার্থর সাথে ঝগড়ায় ব্যস্ত। লোকটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কিছুটা ছোট বাচ্চাদের মতো। নিধি আর কায়নাত ড্রয়িং রুমে এসে ওদের পাশে বসলো। স্বার্থ ঘাড় ঘুরিয়ে ওই ঘরের দিকে তাকিয়ে প্রেমের কানে কানে বলল, তোর বোন কই বাল? কায়নাত রে জিগা। প্রেম কায়নাতকে বলল, ভাবি নিশু কোথায়? ও তো আপনার সাথে এসেছিল তাই না? কায়নাত বলল, আপু তো ঘরেই আছে ভাইয়া। প্রেম বলল, ও আচ্ছা, এখানে এলো না কেন? কায়নাত বলল, মনটা খারাপ মনে হচ্ছে। স্বার্থ হালকা কেসে বলল, আমাকে একটু ওর কাছে নিয়ে চলো। কায়নাত উঠে দাঁড়ালো, স্বার্থকে নিয়ে ওই ঘরের দিকে পা বাড়ালো। নিধি চুপচাপ প্রেমের সাথে বসে আছে। প্রেম নিধিকে দেখে বলল, তুই সিঙ্গেল মানুষ হইয়া বিয়াত্তা বেডিদের মতো শাড়ি পরছিস কেন? জানিস শাড়ি পরলে তোকে কেমন লাগে? নিধি বলল, কেমন লাগে? প্রেম বলল, খুব বাজে লাগে, একটুও ভালো লাগে না। নিধি মাথা নিচু করলো, সত্যি কি এত বাজে দেখতে লাগে তাকে? ডাক্তারবাবু কি আর মিথ্যা কথা বলবেন? উনি হয়তো সত্যি কথাই বলছেন। প্রেম নিধির শাড়ির আঁচলের এক কোণা ধরে শাড়ির দিকে তাকিয়ে বলল, শাড়িটা সুন্দর, আমার বুকারানির মতো। নিধি শুকনো ঢুক গিলল। যন্ত্রণা হয় প্রেমের বুকে অন্য নারীর কথা শুনলে। এই লোক কেন বুঝলো না তাকে? তার অনুভূতি, ভালোবাসা, মুগ্ধতা কিছুই বুঝলো না, নাকি বুঝেও না বুঝার ভান করে? হয়তো তাই। ডাক্তারবাবুর জীবনে এক অন্য নারীর অস্তিত্ব আছে, সেখানে নিধি কি করে প্রবেশ করতে পারে? প্রেমের ফোন বেজে উঠলো। সে শাড়ি ছেড়ে দিয়ে ফোন স্পিকারে দিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে এক নারী চিকন মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেটা হচ্ছে হিয়ার। হিয়া বলল, প্রেম বলছেন? প্রেম বলল, জি। হিয়া বলল, আপনার মানিব্যাগটা আমার বাসায় ফেলে গেছেন। প্রেম প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো সত্যিই মানিব্যাগটা নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছি, আপনি রাখুন, আমি সন্ধ্যার আগে গিয়ে নিয়ে আসবো। হিয়া বলল, ঠিক আছে রাখছি, তাহলে আবার দেখা হবে। প্রেম বলল, জি অবশ্যই। প্রেম কল কেটে দিল। নিধি বলল, মেয়েটা কে ডাক্তারবাবু? আপনি তার বাসায় গিয়েছিলেন? প্রেম ফোন রেখে পিটপিট করে নিধির পুরো অনন দেখলো। ঠোঁট কামড়ে একটু হেসে বলল, যা ভাবছিস তাই, সেই সে। নিধি জোরপূর্বক হাসলো খানিক। ভালোবাসার গভীরতা অনেক দূর অব্দি চলে গেছে, বুঝতে তার সময় লাগলো না। প্রেম নিধির শুকনো মুখ দেখে মিটমিটি হাসলো। মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে ভাষায় প্রকাশ করার মতো না। একটু বেশি বোকাশোকা মেয়ে। স্বার্থ ঘরে এসে নিশার পাশে বসলো। কায়নাত তো কোমরে হাত দিয়ে কোমর বাঁকিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কপালে গভীর ভাঁজ আর দৃষ্টি স্বার্থর দিকে। স্বার্থ আর চোখে কায়নাতকে দেখলো। ভারী বজ্জাত মার্কা একটা বউ বিয়ে করেছে অন্য। বাচ্চা মেয়ে বিয়ে করলে যা হয়, ঘটার কিছু নেই। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে নিশাকে বলল, নিশু। নিশা বলল, আমার চোখের সামনে থেকে চলে যাও, এখানে এসেছো কেন? স্বার্থ শুকনো ঢুক গিলল নিশার খড়খড়ে কণ্ঠস্বর শুনে। সে আদুরে কণ্ঠে বলল, চল আজ তোকে নিয়ে ঘুরে আসি। নিশা বলল, কে আপনি? আপনি আমাকে চেনেন? আমাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কেন? নিশা সুজা স্বার্থর চোখে চোখ রেখে বলল। স্বার্থ নিশার তেরা জবাব শুনে দাঁত কিরমির করে বলল, উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ বিগড়াবি না। নিশা হাত জোর করে বলল, দয়া করে অন্য জায়গায় গিয়ে নাটক করো স্বার্থ ভাই, আমাকে মুক্তি দাও। আমার ধারের কাছে এসো না তুমি, তোমাকে আমার সহ্য হয় না, বুঝতে পারছো না? আমার চোখের সামনে কোনোদিনও এসো না। নিশা ভীষণ রেগে গেছে। একটু আগের সেই শান্ত মেয়েটার আগে কাঁপছে। স্বার্থ অপলক দৃষ্টিতে মেয়েটাকে দেখলো। শুকনো ঠোঁট ভিজিয়ে কায়নাতকে বলল, কায়নাত একটু বাইরে যেতে পারবে? নিশা কায়নাতকে কড়া গলায় বলল, তুমি এই ঘর থেকে কোথাও যাবে না, যদি যাও কোনোদিন আমার সাথে আর কথা বলবে না তুমি। স্বার্থ রাগে চোয়াল শক্ত করলো। হাত মুঠোবন্দি করে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে নিশার দিকে তাকিয়ে রইলো। মন চাচ্ছে চাপড়ে গালগুলো ফাটিয়ে ফেলতে। একে তো দুষ করবে, আবার রাগও দেখাবে। স্বার্থ চেয়েছিল মেয়েটা নিজের ভুল বুঝুক, স্বার্থকে বুঝুক, তার অনুভূতিগুলো অনুভব করুক, কিন্তু না, নিশা তার উল্টো কাজ করে যাচ্ছে। তবে তাই হোক যা নিশা চাই। স্বার্থ হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত ঠোঁট কামড়ে নিশার দিকে তাকিয়ে আছে। এর আগে এত রেগে যেতে দেখে নিশাকে। নিশার আগে রীতিমতো কাঁপছে। স্বার্থ চলে যেতে নিশা হু হু করে কেঁদে উঠলো। কায়নাত তাড়াতাড়ি ওর নিকট এগিয়ে গিয়ে বলল, আপু কাঁদছো কেন? কি হলো তোমার? আর এদিকে রাতে আর কায়নাতদের ফুপুর বাসায় থাকা হলো না। দুপুরে খাওয়া দাওয়া করে প্রেম জোর করে ওদের বাড়ি নিয়ে এসেছিল। নিশা প্রেমকে জড়িয়ে ধরে কেঁদেছে খুব। স্বার্থ তখন রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর প্রেম নিশাকে দেখতে ঘরে গিয়ে দেখে বোন কাঁদছে। যা বুঝার সে সব বুঝে গেছে। এখন গধূলির শেষ সময়, আকাশে হাজারো পাখি নিজেদের নিরে ফিরে যাচ্ছে। আলতারাঙ্গা আকাশখানায় তাকিয়ে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কায়নাত অন্যর ঘর ঝাড়ু দিয়েছে একটু আগে। লাট সাহেব নাকি সকালে বলে গিয়েছিল তার ঘরটা পরিষ্কার করতে। সেই সুযোগ বুঝে বেলি বেগম কায়নাতকে পাঠিয়ে দিয়েছেন অর্ণর ঘরে। তার কথা জামাই বউ এক ঘরে না থাকলে ইটিস পিটিস হবে কি করে? এদিকে বুড়ি জানেই না খাটাস তাকে এই ঘরে আনাচে কানাচে আসতে দেয় না। কায়নাত ওনা কোমরে পেঁচিয়ে লম্বা চুলগুলো হাত খোপা করে বিছানার চাদর পাল্টে দিল। তারপর ভাবলো কাবার থেকে তার কিছু শাড়ি বের করে নিয়ে যাবে। সব কাজ শেষে কায়নাত কাবার খুলে সে শাড়ি দেখতে লাগলো কোনটা কোনটা নেওয়া যায়। এই বাড়িতে সেলোয়ার কামিজ খুবই কম, তাই চাইলেও সে পরতে পারে না। সেই ঘুরে ফিরে শাড়িই পরতে হয়। নিচে একটা ড্রয়ার আছে ছোট, সেখানে একটা পেপারের অর্ধেক বের হয়েছে, চাবির সাথে ঝুলিয়ে রাখা।
হয়তো তাড়াহুড়ায় অন্য চাবি রেখেই চলে গেছে। কায়নাত শাড়ি বের করে বিছানায় রাখলো। ডয়ার পুরোটা খুলে পেপারটা হাতে নিতে চোখ গেল ডয়ারে রাখা কিছু হাস্যোজ্জ্বল ছবির দিকে। কায়নাতের দৃষ্টি কেঁপে উঠল, পরানটা ছেদ করে উঠল সেদিকে চোখ যেতেই। শুকনো ঢুক গিলে কয়েকটা ছবি উঠে নিল হাতে। অতি সুন্দর এক নারীর পাশে তার হালাল পুরুষ। প্রত্যেকটা ছবিতে লেগে আছে দুজনের প্রাণখোলা হাসি। অন্যর হাতে হাত রেখে চোখ রেখে পাশাপাশি বসে আছে সেই নারী। কত রকম ছবি দুজনের। কখন যে চোখ কোনায় পানি চলে এসেছে নিজেও বোধহয় জানে না। কোথাও একটা যন্ত্রণায় খাকা করছে বক্ষস্থলে। এই মেয়ের কারণে কি অন্য এখনো বিয়েটা মেনে নেয়নি? সে অন্য এক নারীকে ভালোবাসে। কায়নাতের শরীর শিহরিত হলো, বুকের যন্ত্রণায় শ্বাস আটকে এলো। কায়নাত তাড়াতাড়ি ছবিগুলো যথাস্থানে রেখে কাবাট বন্ধ করে ফেললো। হাঁটু গেড়ে মেঝেতেই বসে হু হু করে কেঁদে উঠল। প্রাপ্তির খাতা আজ সত্যিই শূন্য মনে হচ্ছে। কি বা ছিল তার? নিজের বলতে এই সংসারটুকুই তো ছিল, তাও অন্যকে ঘিরে। কিন্তু এসব যে ক্ষণিকের, এসব তার নয়। না অর্ণ, না সংসার, আর না অধিকার। অর্ণ বলেছিল খুব শীঘ্রই ডিভোর্স দিবে কায়নাতকে। ডিভোর্সের আসল কারণ অন্য এক নারী। কায়নাত তাদের ভালোবাসার মধ্যে একটা কাটা। অর্ণ সত্যিই বলেছিল সেদিন কায়নাত আসলেই অন্যর গলার কাটা। অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকলো নিঃশব্দে। মেজুতে কায়নাতকে উল্টো ফিরে বসে থাকতে দেখে কপাল কুচকালো। সে শক্ত স্বরে বলল, এই মেয়ে, আমার ঘরে কি করছেন আপনি? কায়নাত চমকে উঠল, চোখের পানি মুছে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। মাথা নত করে বিছানায় রাখা শাড়িগুলো আঁকড়ে ধরে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেই অর্ণ সামনে এসে দাঁড়ালো। কায়নাত চমকে অর্ণর দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেললো। তারপর বলল, আম্মু আপনার ঘর পরিষ্কার করতে বলেছিল, সেটাই করছি। কান্নাগুলো গলায় আটকে আছে বোঝাই যাচ্ছে। অর্ণ ফুসফুস করে কায়নাতের থুতনি ধরে নিজের মুখোমুখি করলো। কায়নাতের চোখের পানি টলমল করছে, নাকটা লাল হয়ে গেছে। অর্ণর চোখে ক্রোধ। সে হাতের কুটটা বিছানায় ছুঁড়ে মারলো। কায়নাত হাফফাস করে অর্ণর থেকে সরতে চাইলে অর্ণ কায়নাতের চোয়াল চেপে ধরলো। সে হতাশ কণ্ঠে বলল, কাঁদছ কেন তুমি? কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে অর্ণের ছোঁয়াই কণ্ঠে অধিকারে। সে ঝাড়া মেরে অর্ণকে নিজের থেকে ছাড়িয়ে নিল। চোখের পানি মুছে বলল, ছুবেন না আমাকে। অর্ণ বলল, ইডিয়ট, ঠাপড়ে সোজা বানিয়ে ফেলবো। কার সাথে গলা উঁচু করে কথা বলছো তুমি? কায়নাত অর্ণর পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। অর্ণ ক্ষিপ্ত হয়ে কায়নাতের হাত আঁকড়ে ধরলো। দরজা বন্ধ করে দিতেই কায়নাত চেঁচিয়ে উঠল, আপনার সমস্যাটা কি বলবেন? বিয়ে মানেন না, বউ মানেন না, তাহলে সেই মেয়েকে নিয়ে কেন আপনার এত মাথা ব্যথা? বিয়ে যখন মানেনই না, তাহলে ডিভোর্সটা দিয়েই দিন। আপনিও মুক্তি পাবেন আর আমিও। অর্ণ বলল, ডিভোর্স তো আমি দিবই। আপনি কি ভাবছেন আপনাকে সংসার করার জন্য বিয়ে করেছি? কায়নাত বলল, সেটাই, বিয়ে যখন মানেন না তাহলে এত কথা বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপার এলে আমাকে পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। তারপর দরজার দিকে তাকিয়ে বলল, দরজাটা খুলে দিন। অর্ণ বলল, পারবো না। বলে অর্ণ কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত অনেক কষ্টে নিজেকে সামলালো। সবকিছু বিষের মতো লাগছে, যন্ত্রণা হচ্ছে, নিজের বলতে আর কিছুই রইল না। অন্তত একটা আশা ছিল, অন্য একদিন না একদিন তাকে মেনে নিবে, ভালোবাসবে। কায়নাত শাড়িগুলো বিছানার উপর রেখে বারান্দায় গেল। শীতল বাতাস তার সর্বাঙ্গে স্পর্শ করতেই অনন বেয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা জল। সে ভেবেছিল নিজেদের একটু সময় দিবে, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে কল্পনাতেও ভাবেনি। আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে। মা নেই আজ বছরখানিক হতে চললো। মা সবসময় কায়নাতের মাথায় আদুরে হাত বুলিয়ে বলতেন, বুড়ি তুই একদিন অনেক সুখী হবি দেখিস। আজ কায়নাতের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো মা, পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আমার মতো সুখী এই পৃথিবীতে কখনো না জন্মাক, এমন সুখ কারো না হোক। তুমি দেখছো মা, তোমার শুভ কত সুখে আছে। সুখ জিনিসটাই বোধহয় ষোড়শী কন্যার জন্য নিষিদ্ধ। এই দুনিয়ায় জন্ম নেওয়াটাই চরম পাপ হয়েছে। জন্ম নিয়ে বাপকে মারলো, বিয়ের আগে মাকে আর বিয়ের পর স্বামীকে। সুখটা কোথায়? সে চাইলেও তো কোথাও যেতে পারছে না। চৌধুরী বাড়ির বড় কর্তা তাকে কিনে এনেছিলেন, যাদের কাছে সে বিক্রি হয়েছে তাদের রেখে কোথায় যাবে? মা বেঁচে থাকলে বোধহয় এত সুখ কপালে থাকতো না। সুখের সাগরে এমন ভাবে ভেসেছে যে ডাঙায় উঠতে পারছে না। কায়নাত চোখের পানি মুছে ঠোঁটের কোনায় হালকা হাসি টানলো। আকাশের দিকে তাকিয়ে সব থেকে বেশি জলজল করা তারাটার দিকে তাকিয়ে বলল, এত সুখ আমার কপালে লেখা ছিল, আমি জানতাম না মা। সুখগুলো বুকের ভেতরটায় ছিন্ন ভিন্ন করে ছারখার করে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তোমার মেয়ে কত সুখে আছে। বয়সের আগে ভীষণ বড় হয়ে গেলাম। তোমার মেয়ের বিয়ে হয়েছে, ছোট একটা সংসার হয়েছে, কিন্তু স্বামী সংসার কিছুই তার নয়। কেন মা? আমারও তো ইচ্ছা হয় সংসারের। আমি কেন সব পেয়েও কিছু পেলাম না? আমার কি আছে এই পৃথিবীতে? আমি যে আমারও না। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর প্লিজ সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।